বিক্ষিপ্ত মন নিয়ে এলোমেলো গায়ে পায়ে বাড়ি ফিরে শ্যামলী। বাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। ভেতরে ঢুকেই বুঝলো অতিথিরা চলে গেছেন। তার বাবা চৌকিতে গম্ভীর হয়ে বসে আছেন। তাকে ফিরতে দেখে গম্ভীরতা বজায় রেখেই বললেন, আমার সামনের চেয়ারটাতে বসো, তোমার সাথে কথা আছে। শ্যামলী বুঝলো বাবা বেশ রেগে আছেন তার উপর। তিনি কখনো তাকে কঠোর শাসন করেন না, তবে তার কোনো আচরণে মনক্ষুণ্ণ হলেই বাবা এমন গম্ভীর হয়ে কথা বলেন তার সাথে। আর সম্বোধন তুই থেকে তুমিতে চলে আসে, এটাও একটা তার রাগ প্রকাশের ভঙ্গিমা। শ্যামলী কোনো দ্বিরুক্তি না করেই নীরবে বাবার সামনের চেয়ারে মাথা নিচু করে বসল। বেশ কিছুক্ষণ নীরবতার পর তার বাবা মুখ খুললেন, তোমাকে কি এই জন্যই আমি লেখাপড়া করিয়ে শিক্ষিত বানিয়েছি, নাকি আমার দেওয়া শিক্ষায় কোনো ত্রুটি ছিল? চকিতে মুখ তুলে তাকে আহত কণ্ঠে বলে শ্যামলী, এভাবে কেন বলছো বাবা? তুমি আমাকে কখনো খারাপ শিক্ষা দাওনি, তাহলে এমন এক আচরণ কেন ছিল তোমার? চারু আপা এতদিন বাদে নিজের অসুস্থতার মাঝেও আমার বাড়ি এসে দেখা করতে এলেন। উনি না হয় ওনার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যা তোমার পছন্দ হয়নি, তাই বলে তুমি গুরুজনের সামনে এমন উদ্ভট আচরণ করবে? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? শ্যামলী লজ্জায় মাথা নুইয়ে দেয়। আমি বুঝতে পারিনি বাবা, আমি ওনার কথা শুনে অনেক চমকে গিয়েছিলাম। তখন মাথায় কিছু আসেনি আমার, তাই ভুল হয়ে গেছে। তুমি রাগ করো না বাবা, আমি তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবো। সে তো চাইতেই হবে। ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি জানো, তুমি পেটে থাকতে তোমার মা যখন অসুস্থ ছিলেন, তখন চারু আপা তার নিজের ডাক্তারকে অনুরোধ করে তোমার মাকে দেখার জন্য রাজি করিয়েছিলেন। নয়তো আমার সেই সামর্থ্য ছিল নাকি যে বড় ডাক্তার দেখাবো। সেবার অনেকটা সুস্থ হয়েছিলেন তোমার মা। একদিক থেকে ধরতে গেলে তোমাকে আমি তোমার মায়ের সাথে হারিয়ে ফেলিনি, সেটা আপার কারণে। শুধু এই কেন, উনি আমাকে অনেক সময় অনেকভাবে সাহায্য করেছেন আমার সময়ে, যা আমি কখনো ভুলতে পারবো না। আর উনি কিনা আমার বাড়ি পর্যন্ত এসে আমার মেয়ের ধারা অনাদর পেলেন। তুমি জানো এটা কত কষ্টকর আমার জন্য? শ্যামলী এবার কেঁদে ফেলে। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভুগতে থাকে। মেয়ের চোখের অশ্রু দেখে একটু গলা নরম করলেন পরিমল মাস্টার। যাক, এবার ভুল করেছ, আগামীবার যাতে না হয়। আর ভাগ্য ভালো তোমার, চারু আপার মন পরিষ্কার। জমিদার বাড়ির মালকিন হয়ে কোনো প্রকার দাম্ভিকতা নেই ওনার মাঝে, নয়তো জমিদারের মাকে অসম্মান করে পার পেতে না তুমি। তোমার আচরণকে উনি বাচ্চামো বলে হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আমি চাই না ওনার সরলতার সুযোগ নিয়ে তুমিও এই ব্যাপারটায় হেলায় উড়িয়ে দাও। একদিন সময় করে নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসবে তুমি। শ্যামলী দ্রুত মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে বলে, আমি নিশ্চয়ই যাব বাবা, তুমি চিন্তা করো না, আর এমন হবে না। পরিমল মাস্টার মৃদু মাথা দুলিয়ে ছাই দিয়ে প্রসঙ্গ পরিবর্তন করলেন। এবার অন্য বিষয়ে ফেরা যাক। আমি কোনো ভনিতা করব না, সোজা সাপটাই বলি, আমার চারু আপার প্রস্তাব পছন্দ হয়েছে। এর চেয়ে ভালো কখনো সম্বন্ধ পেতেই পারে না, হতেই পারে না। চমকে ওঠে শ্যামলী। কিন্তু বাবা, উনি, আমার কথা শেষ করতে দাও। আবার চুপচাপ মাথা নিচু করে নেয় শ্যামলী। তার বাবা আবার বলা শুরু করেন, আমি জানি তুমি অরণ্যকে পছন্দ করো না। হুট করে তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, পুষ্পার সাথে তোমার ছাড়াছাড়ি হওয়া, গ্রামের বিভিন্ন মানুষের দুরবস্থার জন্য সে দায়ী। তা নিয়ে তুমি তার উপর রেগে আছো। তোমার সাথে সম্মত আমি, মানছি ও অন্যায় করেছে, কিন্তু আমি ছেলেটাকে ছোট থেকে চিনি। সে মিথ্যে ছদ্মবেশ ধরার মতো ছেলে নয়। সে যখন আগের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছে, তার শিক্ষক হিসেবে ওকে বিশ্বাস করে শুধরানোর একটা সুযোগ দিতে চাই আমি। আর তার উদ্দেশ্য সৎ না হলে তার কোনো প্রয়োজন ছিল না মানুষের ভালো করতে যাওয়ার। কিন্তু বাবা, শালুকাপা যে মারা গেল, সেই ভুলের প্রায়শ্চিত্ত কি করবেন উনি? পরিমল মাস্টার ব্যথাতুর দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। সব ভুলই যদি শুধরে নেওয়া যেত, তাহলে আমিও তোর মায়ের মৃত্যুর অনুশোচনায় দিনরাত পড়তাম না। হারানোর সময় যদি ফিরে পেতাম, তাহলে আমি তোর মাকে কখনো এভাবে মরতে দিতাম না। শ্যামলের বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। ব্যথিত কণ্ঠে বলে সে, এমন করে কেন বলছো বাবা? মায়ের মৃত্যুতে তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? অরণ্যের তো শালকের মৃত্যুতে সরাসরি কোনো হাত নেই। সে তো তার বাবাকে বলেনি টাকার জন্য মেয়েকে বেচে দিতে। তার বাপের জায়গায় আমি হলে
আমার মেয়েকে তো আমি কখনো এমন নরকে ঠেলে দিতাম না। তাহলে তুই দোষ শুধু অরণ্যকে দিচ্ছিস কেন? সেই হিসেবে তো আমারও সবচেয়ে বেশি তোর মায়ের মৃত্যুতে আমার দায়িত্ব ছিল। সে আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি, তাই তোকে মা ছাড়া বড় হতে হয়েছে। শ্যামলী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, প্রতি উত্তরে করে না আর। পরিমল মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখ মা, তোর উপর জোর খাটাইনি আমি কখনো। তুই পড়তে চেয়েছিস, আমার যতটুকু সামর্থ্য ছিল পড়িয়েছি। তুই বলেছিস পণ দিয়ে বিয়ে করবি না, আমি সেটা নিয়েও জোর করিনি। তবে এবার একটা অনুরোধ করব, পারলে আমার অনুরোধটাও রাখ। আমার বয়স হচ্ছে, কোনোদিন তোর মায়ের মতো চলে যাই তার ঠিক নেই। তার আগে তোর সংসার তোকে বুঝিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। এই সম্বন্ধটা তুই যতটা ভাবছিস ততটা খারাপ নয়। চারু আপা বলে গেছেন, তাদের শুধু মেয়ে ছাড়া আর কিছু লাগবে না। এক কথার মানুষ তিনি। এমন সম্বন্ধই তুই চেয়েছিলি। আর তুই বিয়ের পর স্বামীর ভালোবাসা কতটুকু পাবি আমি জানি না, তবে এটুকু জানি, অরণ্য তোকে অসম্মান করবে না কখনো। সে মেয়েবাজি করে বেড়ানো ছেলে নয়। আর কিছু পাস না পাস, অন্তত চারু আপার রূপে তুই একজন মা পাবি, যে মায়ের মতোই স্বপ্ন, মমতার স্বপ্ন তুই চিরকাল দেখে এসেছিস। এমন একটা পরিবার আমি চাইলেও খুঁজে দিতে পারতাম না তোকে। আমার বলার কথা আমি জানালাম তোকে। এখন আমার অনুরোধ রাখা না রাখা তোর ব্যাপার। জোর করব না তোকে। বাবার কথাগুলো শোনার পর শ্যামলী দ্বিধায় পড়ে যায়। বাবা এমন অসহায়ভাবে মুখ ফুটে কোনো অনুরোধ করেছেন, তাকে মানা করার সাধ্য নেই তার। কিন্তু তার মনের দ্বিধাগুলো পুরোপুরি কাটিয়ে উঠতে পারছে না সে। সন্ধ্যায় নির্মল ফিরলেও তাকেও বাবা এই সম্বন্ধের কথা জানায়, যাতে সেও এক কথায় সম্মতি প্রকাশ করে। নির্মল ভাইয়ের সবসময় ব্যবসার প্রতি একটা ঝোঁক ছিল। একটি পর্যন্ত পড়েই লেখাপড়া ছেড়ে তাই সে হাটে দোকান দিয়েছিল। আর অরণ্যর ব্যবসার হাতের সে সবসময় প্রশংসা করে এসেছে। তাই তার কাছে অরণ্যর চেয়ে সুপাত্র আর কেউ হতে পারে না। তার ওপর আর বোনের বিয়ে, তার বোনের বিয়ে গ্রামের জমিদারের সাথে হবে। এমন ভালো সম্বন্ধ মানা করার প্রশ্নই আসে না। নির্মল রাতের খাবারের পূর্বের পর প্রায় 1 ঘন্টা বসিয়ে তাকে এসবই বুঝিয়েছে। আজকের দিনটা তাই অনেক ক্লান্তিকর ছিল শ্যামলীর জন্য। সারাদিনের পর্ব চুকিয়ে রাতে বিধ্বস্ত শরীর নিয়ে এলিয়ে দেয় সে বিছানায়। সবার এত মতামত শুনে মাথায় সব জট পাকিয়ে গেছে। সব কিছুতে ছাড়িয়ে চোখে শুধু ভাসছে দুপুরে দেখা অরণ্যের অশ্রুসিক্ত লালচে চোখগুলো। তার ব্যথাতুর অভিব্যক্তি ফুটে ওঠা মায়াবী মুখশ্রী কানে বাজছে তার কাতর স্বরে বলা কথাগুলো। লোকটা কেন যেন ভীষণভাবে প্রভাবিত করে তাকে। তার কথা না চাইতেও মনে পড়ে। লোকটার দুষ্টু হাসিটা দেখলে যতটা রাগ হতো, তার অসহায় মুখটা দেখে ঠিক ততটাই মায়া হচ্ছে তার। এটা কেমন অনুভূতি সে বুঝে উঠতে পারল না। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাতটা এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। সারা রাত ঘুম চোখে ধরা দিল না। বিনিদ্রা রজনী কাটিয়ে ভোরের আলোর সাথে সে নিজেকে তার নিত্যদিনের কাজে ব্যস্ত রাখল। সকাল পেরিয়ে দুপুর হলো। বাবাও ফিরে এলেন পাঠশালা থেকে। আর তার শুরু হলো এক অজানা অপেক্ষা। 2 দিন টানা ওই লোককে এত কাছে থেকে দেখার পর যেন আশা করলো তিনি আজকেও দেখা করতে আসবেন তার সাথে। নিজের মনে চেপে রাখা অভিমানগুলো সব ওনার সামনে উন্মুক্ত করে দিয়েছে, তাই বলেই হয়তো, অথবা বাবার বলা কথাগুলোর কারণে, বা কি কারণ হতে পারে জানে না সে। কিন্তু লোকটার প্রতি সেই আগের মতো তীব্র ঘৃণা কাজ করে না তার মনে। এজন্যই হয়তো এত শান্তভাবে এই লোকের সাথে দেখা করার কথা ভাবতে পারল সে। একদিন আগেও তার মুখ দর্শন করা তার কাছে অসহ্যকর ব্যাপার ছিল। কিন্তু দুপুর গড়িয়ে রাত নেমে এলেও লোকটি তার সামনে এসে দাঁড়ালো না। মনটা অজান্তেই খারাপ হয়ে যায় তার। সে কি একটু বেশি শক্ত কথা শুনিয়ে ফেলেছে? কিন্তু আগেও তো অনেক কথাই শুনিয়েছে সে। কই, তখন তো ঠিকই এসেছিলেন তার পিছু। আর সেও কেন মন খারাপ করছে এই লোকের জন্য বুঝে উঠতে পারছে না। সে তো ভুল কিছু বলেনি। আর উনি নিজেকে তার মনের কথা জানতে চেয়েছিলেন। হয়তো সত্যি কথা শুনতেই সব পাগলামি ছুটে গেছে। যাক, ভালোই হবে তাহলে। উনি যদি নিজ থেকে এই বিষয়ে, এই বিয়ের ব্যাপারে না আগান, আর তারও আর বাবার অনুরোধের জবাব দেওয়ার প্রয়োজন পড়বে না।
সেই রাতের খাবারের সময় এক আশ্চর্য রকমের কথা পারলেন পরিমল মাস্টার, যা শুনে যেন শ্যামলীর হৃৎপিণ্ড লাফিয়ে গলা অবধি চলে এলো। তার বাবার প্রশ্নটি ছিল, লেখাপড়া করার ইচ্ছেটা কি এখনো আছে? শ্যামলীর ভাতের লোকমা ধরা হাত সাথে সাথে থেমে যায়। অবাকতার রেশ কাটিয়ে খুশির ঝিলিক দেখা দেয় তার চোখে মুখে। তড়িঘড়ি করে উত্তর দেয়, অবশ্যই আছে বাবা, কিন্তু এখন কি সম্ভব? আমার বয়স তো বেশি হয়ে গেছে। পরিমল মাস্টার খেতে খেতে জবাব দেয়, অরণ্য বলল, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? স্কুলে একবার খবর নিয়ে দেখলে ক্ষতি নেই। আমিও ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ না। নির্মল অবাক হয়ে জিজ্ঞেস করে, জমিদার বাবু বোনকে লেখাপড়া করাতে চান? ব্যাস, তাহলে তো হয়ে গেল শ্যামলী। ওনার অনেক পরিচিত আছে, এবার তোর লেখাপড়া কেউ আটকাতে পারবে না। শ্যামলীর হাসি খুশি মুখটা মুহূর্তে চুপসে যায়। জমিদার বাবু তুলেছেন আমার লেখাপড়ার কথা? হ্যাঁ, এতে তোর আপত্তি থাকলে বল। অরণ্য বলেছে তোর লেখাপড়া করা নিয়ে কোনো আপত্তি নেই তার। এ বিয়ে হোক না হোক তোকে স্কুলে ভর্তি করাতে চাই ও, কিন্তু তুই না করলে আমি মানা করে দেব? না, আমি রাজি, দ্রুত জবাব দেয় শ্যামলী। পরিমল মাস্টার হেসে ফেলেন মেয়ের উৎসাহ দেখে। সকাল 10টার মধ্যে তৈরি থাকিস, ও তোকে নিতে আসবে। ব্যাস, তাকে আর পাইকে। আজ আর খাওয়া হবে না, ঘুমও হবে না বোধহয়। সে তার হারানো স্বপ্ন আরেকবার ফিরে পেতে চলেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? রাতে বিছানায় শুয়ে আগামী দিনের কল্পনা করে হাসি থামে না তার। সেই সাথে এক অজানা আকাঙ্ক্ষায় বুক ধুকপুক করতে থাকে তার। কাল তাহলে ওনার সাথেও দেখা হতে চলেছে। মাঝখানে একটা দিন কেটেছে মাত্র, এর মধ্যে ওনার সাথে দেখা হওয়া নিয়ে এক অন্যরকম অস্থিরতা কাজ করছে তার মনে। কালকের দিনটা কেমন হতে চলেছে ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে যায় সে। খুব ভোরে ওঠে নিজের কাজকর্ম সেরে। বাবা ভাইকে কাজে পাঠাতে পাঠাতে সকাল 8টা পেরিয়ে যায়। তারপর সে মন দিয়ে নিজের কাজে নতুন নীল শাড়িটা বেছে নেয় আজ পরার জন্য। বাড়ির দরজায় তালা দিয়ে সোজা চলে যায় পুকুর পাড়ে। দ্রুত গোসল সারতে হবে, পরে চুল শুকাবে না নয়তো। তখন 9টাও বাজেনি হয়তো। দ্রুত গোসল সেরে গায়ে কাপড় জড়িয়ে বাড়ির আঙিনায় পা রাখতে থমকে দাঁড়ায় শ্যামলী। বাড়ির বারান্দায় বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন জমিদার অরণ্য তালুকদার। পরনে তার সাদা শার্টের সাথে সাহেবি প্যান্ট, পায়ে কালো চামড়ার জুতা। সাদা রংটা যেন তার শুভ্র অবয়বকে এক অদ্ভুত স্নিগ্ধতা দান করেছে। চুলগুলো প্রতিবারের ন্যায় এলোমেলো, যা দেখলে প্রতিবার ছুঁয়ে দেখার এক অদ্ভুত বাসনা জাগে মনে। গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, যা তার সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। ওনার দৃষ্টি এতক্ষণ উদ্দেশ্যহীনভাবে শূন্য বিচরণ করছিল। তার উপস্থিতি বুঝতে পেরেই হয়তো এদিকে ফিরে তাকালেন তিনি। এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়ে যায় তার মায়াবী চোখের দৃষ্টির সাথে। তিনি একবার তাকেই ইতস্তত চোখ নামিয়ে নেন। তার কানের পাশটা গোলাপি আভায় ছেয়ে যায়। এবার শ্যামলীর নিজের বেশভূষার প্রতি হুঁশ হতেই লজ্জারা এসে ভিড় করে তার মাঝে। দ্রুত চাবি দিয়ে বাড়ির দরজা খুলে তাকে বসতে বলেই নিজের ঘরে ছিটকিনি তুলে দেয় সে। ঘরে প্রবেশ করতে করতে একটু আগের ঘটনা মনে করে হেসে ফেলে অরণ্য। বুকটা তীব্র গতিতে ওঠানামা করতে থাকে তার। মনে মনে দোটানায় ভুগতে থাকে, ওকে একবার বলেই দেবে কিনা যে বিয়ের আগে ভেজা খোলা চুল নিয়ে যেন তার সামনে না আসে। রীতিমতো এক নতুন দুর্বলতা সৃষ্টি করেছে এই মেয়ে তার স্নিগ্ধতা দিয়ে। শ্যামলী দরজা লাগিয়ে কিছুক্ষণ লজ্জায় 2 হাতে মুখ গুজে রাখে। ইস, কিভাবে তাকিয়েছিল সে লোকটার দিকে! না জানি কি ভাবছেন উনি তাকে নিয়ে। তার উপর এমন পাগলের মতো দাঁড়িয়েছিল সে তার সামনে। চুলটা পর্যন্ত বাঁধার কথা মনেও ছিল না তাড়াহুড়ায়। সে প্রথমবার নিজের বেশভূষার প্রতি সচেতনতা অনুভব করল শ্যামলী। যাই হোক, লোকটা পাশের ঘরে বসে আছেন, তাকে বেশিক্ষণ অপেক্ষা করানো ঠিক হবে না। সে দ্রুত তার ভেজা শাড়ি পাল্টে নেয়। তারপর এক গ্লাস শরবত বানিয়ে পাশের ঘরে যাওয়ার জন্য মাথা নিচু করে পা বাড়ায়। হঠাৎ অনেক অস্থির লাগছে তার। হাতে পায়ে এক ধরনের জড়তা কাজ করছে, যা আগে ছিল না। অরণ্য চৌকিতে বসে অপেক্ষা করছিল শ্যামলীর ফিরে আসার। দরজা খোলা শব্দ শুনে চোখ তুলে তাকায় সে। সাথে সাথে এক রাশ মুগ্ধতায় ছেয়ে যায় তার হৃদয়। নীল রংটায় সৌন্দর্য আজ নতুন করে অনুভব হলো যেন তার।
খোলা ভেজা লম্বা চুলে নীল শাড়ি পরিহিত এ রমণীর প্রতি আরেকবার মন হারালো অরণ্য। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে হারিয়ে গেল তার মাঝে। শ্যামলী মাথা নিচু করে অরণ্যর পাশে শরবতের গ্লাস রেখে ইতস্তত কণ্ঠে কিছু বলার চেষ্টা করে। এই নীরবতা কেমন অস্বস্তিকর মনে হচ্ছে তার। বাবা বাবা বললেন আপনি 10টার দিকে আসবেন, তাই এজন্য তৈরি হয়নি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কোনো জবাব এলো না লোকটির পক্ষ থেকে। এবার সরাসরি চোখ তুলে তাকায় সে অরণ্যর দিকে। চোখাচোখি হয়ে যায় ওনার গভীর চোখের দৃষ্টির সাথে। মুখের ধূপকুনিটা তীব্র হতে থাকে। বেশিক্ষণ সেই সর্বনাশা দৃষ্টির দিকে তাকিয়ে থাকা যায়। লজ্জায় চোখ নামিয়ে ফেলে সে। তারপর কাঁপা কণ্ঠে তাকে অপেক্ষা করতে বলে পালিয়ে আসে তার সামনে থেকে। অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে ও পাশ থেকে শরবতের গ্লাস নিয়ে তাতে চুমুক বসায়। নিজের অব্যক্ত অনুভূতিগুলো শান্ত করার এক ব্যর্থ প্রয়াসে নিয়োজিত করলো নিজেকে। শ্যামলী চুল কোনো মতে এক পাশে বেরুনি করে নিয়ে মাথায় ঘোমটা টেনে বেরিয়ে আসতেই তারা বাড়িতে তালা দিয়ে বেরিয়ে পড়ে। দুজনের মধ্যে কোনো কথা নেই। একটু আগের ঘটনাগুলোর কারণে শ্যামলী লোকটার চোখের দিকে আবার তাকানোর সাহস দেখালো। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে অরণ্য প্রথম গলা খাকারি দিয়ে নীরবতা ভঙ্গ করে বলে, আমি আসলে একটু জলদি এসেছি, কারণ অনেকটা পথ যেতে হবে। স্কুলের কাজ শেষ করেও আমার একটা জায়গায় যেতে হবে, তাই সময় নিয়ে বের হওয়া ভালো। শ্যামলী কোনা চোখে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জিজ্ঞেস করলো, আমরা কোন স্কুলে যাচ্ছি? অরণ্য মুচকি হেসে জবাব দেয়, গেলেই দেখতে পাবে। আমি সেই স্কুলে পড়েছি, সেখানেই নিয়ে যাব তোমাকে। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে শ্যামলী, আপনি যেখানে পড়েছেন সেখানে খরচ কেমন পড়বে? ভ্রুকুচকে তাকায় অরণ্য। এই মেয়ের কি তাকে বিয়ে করার চিন্তা ভাবনা একদমই নেই। মনে মনে ভেবে হতাশ কণ্ঠে জবাব দেয়, সেটা নিয়ে ভাবার জন্য তোমার বাবা আর আমি আছি। তুমি শুধু পড়াশোনা নিয়ে চিন্তা করো। শ্যামলী চুপ হয়ে যায়। বাকি পথার কথা হয় না তাদের। অনেকক্ষণ হাঁটার পর ঘাটে এসে পৌঁছায় তারা। অরণ্য একটি নৌকা ভাড়া করে নেয় তাদের জন্য। অবাক হয়ে যায় শ্যামলী। নৌকায় ওঠে। গোলাকার ছাউনির ভেতর দুজন পাশাপাশি বসতেই উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা কি গঞ্জে যাচ্ছি জমিদার বাবু? অরণ্য তার কথা শুনে ফিরে তাকায় তার পাশে বসা শ্যামলীর দিকে। স্মিত হেসে জিজ্ঞেস করে, হ্যাঁ, এত চমকে গেলে যে? তুমি আগে কখনো গঞ্জে যাওনি? না, আমি তো কখনো আমাদের গ্রামের বাইরেই যাইনি। প্রথমবার গ্রাম ছেড়ে আপনাদের গ্রামেই আসা হয়েছে আমার। এই প্রথম এদিকে আসা আমার। এখন থেকে প্রায় এদিকে আসা হবে তোমার, যদি ভর্তিটা ঠিকঠাক করাতে পারি। মাঝে নৌকা ছেড়ে দেওয়ার সময় লোকটা খানিকটা দুলে ওঠে। শ্যামলী ঘটনার আসম্বিকতায় ভয়ে অরণ্যর বাহু আঁকড়ে ধরে। অরণ্য কেঁপে ওঠে হঠাৎ তাদের এত কাছাকাছি আসায়। শ্যামলী খানিকটা ধাতস্থ হওয়ার পর চমকে গিয়ে তার কাছ থেকে সরে আসতে নিলেই অরণ্য শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নেয়। ঘোর লাগে কণ্ঠে বলে কানে কানে বলে তার, এভাবেই থাকো, নৌকায় চড়ার অভ্যাস নেই তোমার, ভয় লাগবে একা ছাড়লে। শ্যামলী লজ্জায় নুয়ে পড়ে। শরীর অসাড় হয়ে আসে তার। অরণ্যের উত্তপ্ত নিঃশ্বাস কানে লাগতে লোকটার শরীরের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে কেঁপে উঠছে সে। মুখ ফুটে কিছু বলার শব্দ খুঁজে পায় না শত চেষ্টা করেও। অরণ্য এক ধ্যানে তাকিয়ে তার প্রতিটা অভিব্যক্তি পর্যবেক্ষণ করতে থাকে। ঠোঁটের কোণে খেলা করতে থাকে তার দুষ্টু হাসি। বাতাসে তাদের একে অপরের নিঃশ্বাস বাড়ি খেতে থাকে। অস্বস্তিতে পড়ে যায় শ্যামলী সেই গভীর দৃষ্টির সামনে। ধরে আসা গলায় জিজ্ঞেস করেই ফেলে সে, এভাবে তাকান কেন আপনি? অরণ্যর পক্ষ থেকে জবাব আসে, নীল শাড়িতে তোমাকে একটু বেশি সুন্দর লাগে। শ্যামলীর ঠোঁটে এবার না চাইতেও হাসি চলে আসে। ঠোঁটের কোণে চেপে রাখার ব্যর্থ প্রচেষ্টা করতে জিজ্ঞেস করে, আপনি কি জানেন আপনি একটু অসভ্য? হ্যাঁ, শুধু তোমার জন্য। শ্যামলের হাসি আরও বিস্তৃত হয়। আঁচলে মুখ লুকিয়ে সেই হাসি আড়াল করার চেষ্টা করলেও অরণ্যের চোখ এড়ায়নি সেটা। তার মনে আবার একটা ক্ষীণ আশা জাগ্রত হয়। মনটা প্রশান্তিতে ভরে যায় তার। মনে মনে স্বগতোক্তি করে, পুরোপুরি নির্দয় তাহলে নও তুমি সমাবতী।
তোমার মনেও আমার জন্য একটা জায়গা চাইলেই তৈরি হবে। আর সেই জায়গা বিস্তৃত করতে আমার যা যা করার প্রয়োজন সব করব আমি। শুধু প্রার্থনা করি যেন আর কোনো নতুন বাধা এসে না দাঁড়ায় আমাদের মাঝে। দুজনের নীরব খুনসুটির মাঝে সময় পেরিয়ে যায়। মাঝির ডাকে সম্মিত ফিরে তাদের, যে নৌকা কিনারায় পৌঁছে গেছে। অবশেষে ছাড়তে বাধ্য হয় অরণ্য শ্যামলীকে। শ্যামলী তার হতাশ অভিব্যক্তি লক্ষ্য করে মুচকি হাসে। অরণ্য তাকে হাত ধরে ঘাটে নামাতে সাহায্য করে। অরণ্যের হাত ধরে ঘাট পেরিয়ে রাস্তার কাছে আসতেই হঠাৎ একটি পরিচিত ডাক আসে তার কানে। শ্যামলী। হঠাৎ তার নাম ধরে কাউকে ডাকতে শুনে চকিতে ফিরে তাকায় শ্যামলী। সে শব্দের উৎসের দিকে। সে ব্যক্তিকে দেখেই আনন্দের আতিশয্যে অশ্রু এসে ভিড় করে তার চোখের কোণায়। অরণ্যের হাত ছেড়ে দ্রুত তার দিকে এগিয়ে যেতে যেতে ডেকে ওঠে, পুষ্পা। শ্যামলী পুষ্পাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। প্রায় 3টা বছর দেখেনি সে তার জীবনের একমাত্র সখীকে। ওর স্মৃতিচারণ করে কতবার যে চোখের পানি ফেলেছে তার ইয়াত্তা নেই। আজ অবশেষে তার দেখা পেলে, তাও হুট করে। এমন অপ্রত্যাশিতভাবে হুট করেই প্রিয় কিছু মুহূর্ত হাতে পাওয়া যায়। সেই পাওয়ার আনন্দকে আরও দ্বিগুণ করে দেয়। পুষ্পা শ্যামলীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাসি মুখে বলে ওঠে, আরে আমার থেকে লম্বা হয়ে গেলি, অথচ তোর কথায় কথায় কেঁদে ভাসানোর অভ্যাসটা এখনো গেল না রে। শ্যামলী। এভাবে কেউ কাঁদে? সবাই তাকিয়ে আছে দেখ। শ্যামলী ফোপাতে ফোপাতে অভিমানী কণ্ঠে জবাব দেয়, দেখুক, ওরাও শুনো। কেমন সই তুই আমার। ছোটবেলার সই হয়েও এত বছর একটা চিঠিও পাঠালি না। তোর ঠিকানা না হয় আমি জানি না, তুই তো জানতি আমার কথা কি একবারও মনে পড়িন তোর? তোর সাথে আমি অনেক রেগে আছি কিন্তু। আরে বাবা, শ্বশুর বাড়িতে গেলে মেয়েদের দায়িত্ব একটু বেড়ে যায়। একদম সময় হয়নি রে। দেখ না, বাপের বাড়ি অবধি যায়নি। এবার রাগ করিস না আমার লক্ষ্মী বোন, কান্না বন্ধ কর। শ্যামলী এবার তাকে ছেড়ে আঁচলে চোখ মুছে। তারপর হঠাৎ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, কিন্তু তুই হঠাৎ এখানে? পুষ্পা এবার স্মিত হেসে তার পাশে দাঁড়ানো এক 40 ঊর্ধ্ব পুরুষকে দেখিয়ে বলে, ইনি হলেন আমার স্বামী। আর আমার শ্বশুরবাড়ি এদিকেই কাছে। জমিদার বাবু ওনার কাছে আর্জি করেছিলেন যাতে আমাকে নিয়ে আজ এখানে এই সময় দেখা করতে আসে। কেন উনি তাকে বলেননি? তোকে বলেননি? চমকে ওঠে শ্যামলী। বিস্ফোরিত নয়নে পেছনে ফিরে অরণ্যর দিকে তাকায়। সে তার এক কদম পেছনে দাঁড়িয়েছিল এতক্ষণ। তার চমকে যাওয়া অভিব্যক্তিটা দেখে প্রশান্তির হাসি হাসে অরণ্য। ঠিক এই মুখটা দেখবে বলেই কাল সারাটা দিন দৌড়াদৌড়ি করেছে। তবে তার পরিশ্রম পুরোটাই সার্থক দিন শেষে। সে তৃপ্তির হাসি হেসে শ্যামলীর দিক থেকে চোখ সরিয়ে পুষ্পা আর তার স্বামীর দিকে তাকায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমার হুট করে পাঠানো একটা আর্জি আপনারা রক্ষা করতে এতটা পথ এসেছেন, সেজন্য সত্যিই কৃতজ্ঞ আমি। আপনাদের কখনো আমাকে প্রয়োজন পড়লে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। পুষ্পা স্বামী এক গাল হেসে জবাব দেয়, আরে কী যে বলেন জমিদার বাবু, আমাদের বাড়ি এই কাছেই, এখানে কষ্টের কি আছে? এটুকু তো করতেই পারি আমরা আপনার জন্য। তাছাড়া আমার স্ত্রীও তার বান্ধবীকে খুব মনে করত। এই ফাঁকে তার মনের আশাটাও পূরণ হয়ে গেল। আমি তো বলি, আপনারা আমাদের বাড়ি চলুন না আজ বেড়াতে, ভালো করে বসে আলাপ করা যাবে। পুষ্পাও সুর মেলায় তাতে, হ্যাঁ চলুন না আপনারা আমাদের বাড়ি। শ্যামলী দ্বিধায় পড়ে যায় কি বলা উচিত তার সেটা নিয়ে। তারা তো স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল, কি জবাব দেবে এখন? অরণ্যই জবাব দেয় তার ভাবনার মাঝে, আজকে না, পরে কোনো একদিন আমি নিয়ে যাব ওকে আপনাদের বাড়ি। পারলে আপনারাও কিছুদিন এসে ঘুরে যাবেন আমাদের বাড়ি। জমিদার বাড়িতে নিমন্ত্রণ রইল আপনাদের। আজকে আমাদের জন্য অন্য একটা জায়গায় যাওয়ার তাড়া আছে। আপনারা নিজেদের মাঝে কথা বলুন, আমি একটু গাড়ির ব্যবস্থা দেখে আসছি। ক্ষণিক থেমে শ্যামলীর দিকে এক নজর তাকিয়ে স্মিত হেসে নত কণ্ঠে বলে গেল, এখানেই থেকো, আমি এক্ষুনি আসছি। শ্যামলী হঠাৎ করে যেন হারিয়ে গেল সেই দৃষ্টির মাদকতায়। তার ভেতরটা এলোমেলো হতে লাগলো। এক ভিন্ন রূপে অনুভব করা শুরু করলো লোকটিকে। হঠাৎ করে যেন এক অন্যরকম ভালো লাগার জন্ম নেয় তার মনের অন্তরালে।
উনি সেদিনের তার রাগের মাথায় বলা কথাগুলো নিয়ে একটুও রাগ দেখাননি। তার অভিমানী কথাগুলো নিয়ে এতটা ভেবেছেন, এতটা গুরুত্ব দিয়েছেন, তাকে খুশি করতে চেয়েছেন, তার স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন। কোনো মেয়ে কোন মেয়ে না ভালো লাগবে এমন পুরুষকে? মনের অজান্তে অতীতের সেই পাষাণ জমিদারের প্রতিচ্ছবি মান হতে লাগলো তার মনের দৃশ্যপটে ফুটে উঠতে লাগলো একজন স্বপ্ন পুরুষের প্রতিচ্ছবি, যাকে নিয়ে অনায়াসে তার ঘর বাঁধার স্বপ্ন বোনা যায়। তাকে এভাবে এক দৃষ্টিতে অরণ্য গমনরত পথের দিকে তাকিয়ে থাকতে দেখে পুষ্পা তার মাথায় আলতো হাতে চাপড় মারে। ভাবনা থেকে বেরিয়ে এসে শ্যামলী মাথা ঢলতে ঢলতে ব্যথায় চোখ মুখ কুঁচকে তাকায় পুষ্পার দিকে। এটা কি হলো? দুলাভাই, আপনার বউ এভাবেই আমাকে মারে খালি, আপনি এর বিহিত করুন। পুষ্পার স্বামী হেসে বলে। এদিকে পুষ্পা শাসনের ভঙ্গিতে বলে, আরে তোর বিহিত হবে আগে, সত্যি করে বলতো কি হচ্ছে এখানে? হ্যাঁ রে শ্যামলী, জমিদার বাবু কি তোকে পছন্দ করেন? কিভাবে তাকালো উনি তোর দিকে? আর কত খুঁজে আমাকে বের করলো তোর সাথে দেখা করাবে বলে। রহস্য কি বলতো? ওনার সাথে কিসের সম্পর্ক তোর? শ্যামলী থমকে যায়। হঠাৎ করে ইতস্তত বোধ করে। হাজার হোক পুষ্পা আর তার পরিবারের দুর্দশার কারণ উনি। তবুও সত্যিই বলল সে, আসলে বাবা ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছেন বলে শ্যামলী চিন্তিত হয়ে পুষ্পার অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো যে সে এই ব্যাপারটা ঠিক কিভাবে নিয়েছে। পুষ্পার অভিব্যক্তির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। আনন্দিত হয়ে বলল সে, তো এটা এমন গোমরা মুখ করে বলছিস কেন? এটা তো খুশির খবর রে, অবশেষে তোর পালকি উঠতে চলেছে। আমি অনেক খুশি তোর জন্য। তুই রাগ করিস নি? রাগ রাগ করবো কেন পাগলি? তুই কি এখনো 3 বছর আগের কথা ধরে বসে আছিস? আরে পাগলি, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমিও সব অনেক আগেই ভুলে গেছি। সত্যি তুই কিছু মনে করিসনি পুষ্পা? আরে বাবা, সেটাই তো বলছি। আর আমাকে দেখে মনে হয় আমি নাখোশ? এমন হলে আমি ওনার আর্জি রাখতে এতটা পথ আসতাম? এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামলী। আচ্ছা এসব ছাড়, বলতো তুই কেমন আছিস? পুষ্পা তার হাসি বজায় রেখে জবাব দেয়, আমি অনেক ভালো আছি, একটা মেয়েও আছে আমার। একদিন এসে নিজেই দেখে যাস। আর তোরা কই যাচ্ছিস বললি না তো? শ্যামলী উৎসাহী গলায় জবাব দেয়, তুই শুনলে বিশ্বাস করবি না রে পুষ্পা, আমি আবার লেখাপড়া শুরু করব। ভাবতে পারিস উনি আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। পুষ্পা বরাবরের মতোই অমায়িক হাসে। বাহ, এটা তো আসলেই খুশির খবর। তুই কত ভাগ্যবতী রে শ্যামলী। ভাবা যায় জমিদার অরণ্য তালুকদারের স্ত্রী হতে চলেছিস তুই। তোর জন্য কত করেন উনি। শ্যামলী সরল মন পুষ্পার কণ্ঠের সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারল না। সে লজ্জায় মাথা নুইয়ে নেয়। অরণ্য তখনই ফিরে এসে তাড়া লাগায়, আমাদের এখন যাওয়া উচিত, নয়তো বেলা হয়ে যেতে পারে। শ্যামলী মাথা দুলিয়ে সায় জানায়। তারপর পুষ্পার কাছ থেকে আবেগ ঘন এক বিদায় নিয়ে এগিয়ে যায় অরণ্যর পিছু পিছু। অরণ্য শ্যামলীর হাত ধরে তাকে ঘোড়ার গাড়িতে উঠতে সাহায্য করলো। তাদের মধ্যকার অন্যরকম দৃষ্টি বিনিময় পুষ্পা দূরে দাঁড়িয়েও লক্ষ্য করলো। সে এখানেই ঠায় দাঁড়িয়ে রইল যতক্ষণ তাদের গাড়িটি চোখের আড়াল না হলো। সাথে সাথে মুছে যেতে থাকে এতক্ষণ তার ঠোঁটের কোণে ধরে রাখা সেই অমায়িক হাসির ছেটে ফোটার রেশটুকু। চোখ মুখ শক্ত হয়ে ওঠে তার, হাত জোড়া মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে থাকে সে। তার স্বামী পাশ থেকে ফোড়ন কাটে, দেখলি তো এবার নিজের চোখে? এবার বিশ্বাস হয়েছে? আমি তো তোকে তখনই বললাম নিশ্চয়ই প্রেম রোগে ধরেছে অরণ্য তালুকদার, নয়তো ওর মতো সাধারণ মেয়েকে খুশি করতে জমিদার লোক লাগিয়ে তোকে খুঁজে বের করতে যাবে কেন? কিন্তু তুই কি বলেছিলি? তোর সই নাকি এমন মেয়েই না, সে এই বেটাকে ঘৃণা করে। খুব তো বিশ্বাস ছিল তোর এই মেয়ের উপর। আমি কখনো স্বপ্নেও ভাবিনি শ্যামলী এতটা বদলে যাবে। কি করে পারলো? আমার পরিবারের কি হাল হয়েছে সব তো ওর সামনেই ঘটেছে। কি করে পারলো সে আমার দোষীকে ভালোবাসতে? এত সহজে সব ভুলে গেল কি হয়েছিল আমাদের সাথে। বলতে বলতে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার কপাল বেয়ে। এবার বুঝলি তবে এসব সই সব টাকার সামনে নিঃস্ব। ধনী নাগর পেলে এসব আহ্লাদি চিন্তা করা কার মাথায় আসে? কি চৌকস হাত মেরেছে দেখ অমন মুখের ছিঁড়ি দিয়ে। অরণ্য তালুকদারের মতো পুরুষকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এবার ভাব কতটা গভীর জলের মাছ সে। এবার অন্তত এসব সইয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আয়।
তোকে কাল যেটা বলেছি সেটা নিয়ে ভাব, তাহলে বড় বউয়ের চাবির গোছা তোর আঁচলে ঝুলবে দেখবি। আর কিছু ভাবতে হবে না কর্তা, মনে যা দ্বিধাদ্বন্দ্ব ছিল সব কেটে গেছে আমার এখানে এসে। আপনি যা বলবেন তাই করব। বিদ্রোহী দলকে গোপন খবর জোগাড় করে দিতে হবে তো, সব দেব। চাবির গোছা চাই না আমার, আমি শুধু এই জমিদার বংশ নির্বংশ হতে দেখতে চাই। পুষ্পার স্বামী দাঁতের কপাটি বের করে প্রশস্ত হাসে। সাব্বাস, এই তো বুঝতে পেরেছিস গোপনে বিদ্রোহী দল অরণ্য তালুকদারের দুর্বলতা খুঁজে বেড়াচ্ছে। সেই দুর্বলতা যদি আমি খুঁজে দেই তবে মোটা টাকা হাতিয়ে নেওয়া যাবে তাদের কাছ থেকে। তুই শুধু আমার কথা মতো চল, এই মেয়ের কাছ থেকে কিছু কাজের কথা বের করতে পারিস কিনা দেখ, তারপর দেখবি কিভাবে তোর জীবনে খুব শান্তি আর তোর বিশ্বাসঘাতক সখীর জীবনে কেমন নরক নেমে আসে। পুষ্পা কোনো জবাব দেয় না, তখনও চোখ মুখ শক্ত করে শ্যামলীর ফেলে যাওয়া শূন্য পথের দিকে চেয়ে থাকে শুধু। বৃদ্ধ জিন তখন তাদের থেকেই কিছুটা দূরে বড় একটি গাছের ছায়ায় বসে আছেন। ঠোঙা থেকে নিয়ে চাল ভাজা চিবুতে চিবুতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। আফসোসের স্বরে স্বগোক্তি করে সে, কপাল গুনে একটা ছেলে পেয়েছিস রে চারুমা। তার ভাগ্যরেখা না হয় কেউ বদলে দিয়ে গেছে, কিন্তু তার করা পাপের গ্রহণগুলো এখনো মৃত্যু ছায়া হয়ে তার প্রিয়জনদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এর একটা বিহিত না করলে আমিও শান্তিতে তোকে রেখে যেতে পারছি না। কোচওয়ান ঘোড়ার গাড়ি চালানো শুরু করতেই অরণ্য হঠাৎ করে আবার শ্যামলীর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় তাকে। তার আসম্বিক স্পর্শে আবার কেঁপে ওঠে শ্যামলী। চোখ কটপট করে তাকায় সে এবার অরণ্যর দিকে, ফিসফিস করে বলে যাতে কোচওয়ান শুনতে না পায়, কি করছেন? ছাড়ুন আমাকে। ছাড়লে যদি পড়ে যাও। ঘোড়ার গাড়ি আরও বেশি ঝুঁকিপূর্ণ, তাই এভাবেই থাকো। আমি কিন্তু আপনার চালবাজি সব বুঝে ফেলেছি। এভাবে সুযোগ নিচ্ছেন আমার, তাই না? সবই বুঝো, শুধু আমার মনটাই বুঝো না তুমি। কেউ দেখে ফেললে কি হবে? চোখ মুখ গম্ভীর করে বিজ্ঞান ন্যায় জবাব দেয় অরণ্য। কি আবার হবে? তুলকালাম কাণ্ড হবে, দুজনকে বেঁধে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। কিন্তু কি করি বলো, এই ঝুঁকিটা বাধ্য হয়ে নিতে হচ্ছে। তার এমন প্রতি উত্তরে খিলখিলিয়ে হেসে ফেলে শ্যামলী। অরণ্য মুগ্ধ নয়নে অবলোকন করে তার হাসি, তার ঠোঁটের কোণের হাসির রেখা খেলা করে। তাকে এভাবে তাকাতে দেখে শ্যামলী লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। অরণ্য তার কানের কাছে মুখ নিয়ে আবার জিজ্ঞেস করে, মহারানীর অভিমান কি একটুও গলেছে? শ্যামলী ফিরে তাকায় অরণ্যর দিকে। তার আশাবাদী চাহনির দিকে নীরবে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছুটা ভেবে জবাব দিল, অভিমান কতটা গলেছে আমি জানি না, কিন্তু আজ আমি অনেক খুশি জমিদার বাবু। এতটা খুশি শেষ কবে হয়েছিলাম আমার মনে নেই আমার। আর এই খুশির কারণ শুধু আপনি, সেজন্য আপনাকে ধন্যবাদ। শুধু শুকনো ধন্যবাদ? আর কিছু বলবে না? আর কি বলবো? যেমন ধরো, আপনার উপর আমি এত খুশি যে আপনাকে এক্ষুনি বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। এভাবেও তো বলা যায় কথাটা। শ্যামলী আবার খিলখিলিয়ে হেসে ওঠে অরণ্যর কথা শুনে। অরণ্য এবার শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, একদমই হাসি দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করবে না শ্যামাবতী। আজ কিন্তু এটুকুতে মন ভরবে না আমার। বলো না, আমাকে বিয়ে করবে তুমি? অসভ্য লোক একটা। হ্যাঁ, শুধু এটাই বলতে জানো তুমি। কিন্তু আমিও পণ করে এসেছি, আজকে তোমার মুখ থেকে আমার কাঙ্ক্ষিত জবাব নিয়েই ফিরব। দরকার পড়লে আরও অসভ্য হব, কিন্তু তোমাকে আজ বলতেই হবে যে তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা তাই, আমিও তাহলে দেখি আপনি আমার উত্তর কিভাবে আদায় করেন। অরণ্য বাঁকা হেসে জবাব দেয়, দেখে নিও, একবার শুধু হ্যাঁ বলো আজকে, তারপর সোজা বরযাত্রী নিয়ে হাজির হব তোমার বাড়ি। শ্যামলী আঁচলে মুখ লুকিয়ে লাজুক হাসে, কোনো জবাব দেয় না। অরণ্য আবার আহ্লাদি কণ্ঠে ডাক দেয়, শ্যামাবতী। বলুন, শুনছি। আমি তোমার অতীতের কিছু ভুল চাইলেও শুধরে নিতে পারবো না, কিন্তু যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি। সেটাও যদি না পারি, আমি অন্তত তোমার জন্য ততটুকু করতে চাই যতটা একজন সাধারণ মানুষ তার ভালোবাসার মানুষের জন্য করে থাকে। আর আমার উপর অভিমান পুষে রেখো না, আমাকে একটা সুযোগ দাও তোমাকে সবটা জোর করে ভালোবাসার। নিজের মনে একটু জায়গা দেওয়ার চেষ্টা করো আমাকে। শ্যামলী মুগ্ধ হয়ে শুনে তার কথা। লোকটাকে কিভাবে বোঝায়? তিনি ইতিমধ্যেই তার কিশোরী হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন।
তার বুকের এই অসহ্য ধুকপুকনিটাই তারই প্রমাণ। কিন্তু লজ্জায় সেই কথা বলতে পারল না সে। মাথা নুইয়ে লাজুক হেসে ছোট্ট করে জবাব দেয় শুধু, আমি চেষ্টা করছি। কিন্তু অরণ্য এতটুকুতেই ব্যাপক খুশি হলো। এতটুকুতেই ব্যাপক খুশি হলো। সে চেষ্টা করছে তাকে মনে জায়গা দেওয়ার। তার চোখে মুখে ফুটে ওঠা এই লাজুক অভিব্যক্তি, তাদের মধ্যকার সহজ বাক্য বিনিময়, এসব কিছুই ইঙ্গিত বহন করে যে বেশিক্ষণ দেরি নয়, যখন সে পুরোপুরি তার হবে। আরেকটু অপেক্ষা শুধু। এতদিন অপেক্ষা করেছে, আরেকটু না হয় করলো। সে এবার পথিমধ্যে দেখা স্থানগুলো চিনিয়ে দিতে ব্যস্ত হলো শ্যামলীকে। শ্যামলী উৎসুক হয়ে অবলোকন করে পরিবেশটা। এদিকটা গ্রাম থেকে অনেক উন্নত। অভিভূত হয়ে দেখে সে বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি এবং রাস্তার গাড়িগুলো। এর আগে শুধু গরুর গাড়িতেই চড়া হয়েছে, তাই দারুণ উপভোগ করল সে তার এই প্রথম ভ্রমণটা। তাদের মধ্যকার ভালোবাসাময় খুনসুটির মাঝে কচুয়ান গাড়ি থামালো স্কুলের সামনে। অরণ্য তাকে আবার নামতে সাহায্য করলো। তারপর ভাড়া মিটিয়ে দুজনে প্রবেশ করলো স্কুলের ভেতর। শ্যামলী অবাক হয়ে অবলোকন করে স্কুলের পরিবেশ। তাদের আগের স্কুলের ধারে কাছেও আসে না এই স্কুল। কত বড় দোতলা দালান, আশেপাশে সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, আর এতজন শিক্ষার্থী একরাশ মুগ্ধতায় ছেয়ে গেল তার মনটা স্কুলের পরিবেশ দেখে। কিন্তু সাথে অনেক ভয় হতে লাগলো। আশেপাশে শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে তারা বেশ ভালো ঘরের ছেলে মেয়ে। কয়েকজন ইংরেজও চোখে পড়ল। সবার চলচলনে এক ধরনের অভিজাত্যের ভাব রয়েছে। নিজের পরিচিত এবং বেশভূষা নিয়ে হঠাৎ সংকোচ বোধ হতে লাগলো তার। এদের মাঝে নিজের অবস্থান গড়ে নিতে পারবে তো? অরণ্য হয়তো বুঝলো তার দ্বিধা। শ্যামলীর ছোট হাতটা নিজের হাতের মুঠোয় পড়ে অভয় দিল সে। ভয় পেও না, আমি পাশে থাকতে কোনো ভয় নেই তোমার। ব্যাস, এটুকু কথা যেন যথেষ্ট ছিল তার বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করার জন্য। তার শক্ত হাতের উষ্ণতা খানিকটা সাহস সঞ্চার করলো তার মনকে বুঝ দিল সে। আসলেই তো, ভয় পাচ্ছিস কেন শ্যামলী? উনি আছেন তো। তুই পিছলে পড়তে নিলে ঠিক তোকে ধরে ফেলবেন তিনি। তোকে মুখ থুবড়ে পড়তে দিবেন না। পরক্ষণে নিজের ভাবনার প্রতি নিজেই অবাক হয় শ্যামলী। এতটা ভরসা কখন থেকে করা শুরু করলো এই মানুষটিকে? কোথায় গেল সেই পাহাড় সম অভিমান যা সে বছরের পর বছর পুষে রেখেছিল? 3 বছরের ঘৃণায় এভাবে 3টা দিনেই উবে গেল। এটা কেমন মায়াজাল তার! তার ভাবনার মাঝে অরণ্য একটি প্রশস্ত কক্ষের সামনে এসে থামে। তার দিকে ফিরে তাকে উদ্দেশ্য করে বলে, এটা হেডমাস্টারের কক্ষ শ্যামাবতী। তিরিক্ষি মেজাজের ইংরেজ বুড়ো সে, একটু কড়া। তার কথা একটুও দমে যাবে না, কিন্তু আমি আছি পাশে সবসময়, মনে রাখবে। শ্যামলী এক দৃষ্টিতে তাকে মুগ্ধ হয়ে শুনে তার সাবধান বাণী। নিজের অজান্তেই তার ঠোঁটের কোণায় স্মিত হাসির রেখা ফুটে ওঠে। সে শুধু নীরবে মাথা দুলিয়ে জানায় যে সে মনে রাখবে, যে তিনি তার পাশেই আছেন। হেডমাস্টারের টেবিলের সামনের 2 চেয়ারে বসে আছে শ্যামলী আর অরণ্য। টেবিলের অপর পাশের চেয়ারে বসে আছেন সেই ইংরেজ ভদ্রলোক। শ্যামলী বুঝতে পারল অরণ্য কেন ভেতরে আসার আগে সাবধান করেছিল তাকে। এই লোক তার কাছেও বেশি সুবিধার মনে হলো না। তারা ভেতরে আসার পর শুধু বসতে বলা ছাড়া আর কোনো কথাই বলেননি এই লোক। তখন থেকে কী সব কাগজ পর্যবেক্ষণ করে চলেছেন। আবার তার মোটা ফ্রেমের চশমার ভেতর থেকে কোনা চোখে তাদের পর্যবেক্ষণও করেছেন থেকে। বিশেষ করে তাকে। লোকটার মাঝে আসলে রুক্ষ একটা ভাব আছে। সময় যতই গড়াচ্ছে শ্যামলী মনে মনে ততটাই দমে যেতে থাকে। শুকনো ঢুক গিলে ভয়ার্ত চোখে পাশে থাকা অরণ্যর দিকে তাকায় সে। অরণ্যর মধ্যে কোনো হেলদোল নেই। সে বেশ আয়েশ করেই বসে আছে তার চেয়ারে। ভাবখানা এমন যেন তিনি হেডমাস্টার এখানে, আর ওই বুড়ো তার ছাত্র। দুজনে যেন একে অপরের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। শ্যামলী খানিকটা বিরক্ত হলো দুজনের এমন ভাব দেখে। সেও যে এখানে উপস্থিত আছে সেটা হয়তো তারা বেমালুম ভুলে বসেছে। বেশ খানিকক্ষণ পর অবশেষে এই নীরব দ্বন্দ্বের সমাপ্তি ঘটিয়ে ভদ্রলোক তার হাতের কাগজ একপাশে সরিয়ে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকায় তাদের দিকে। একবার চোখ বুলিয়ে তার আধো বাংলা আধো ইংরেজিতে বললেন তিনি, জমিদার বাবু, আপনার সাথে কালকে একবার মিটিং হয়ে আছে আমার। আপনার রিকোয়েস্টটা নিয়ে আমি অনেক ভাবিয়া দেখেছি।
আপনার স্টুডেন্টের বয়স নর্মাল থেকে একটু বেশি, তবুও আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার থিঙ্কিংকে। বাঙালি মেয়েরাও পড়ালেখার প্রতি ইন্টারেস্ট দেখাইতেছে। ভেরি গুড। আমরা তো এজন্যই স্কুলগুলো খুলিয়াছি। আমার আপনার স্টুডেন্ট ভর্তি করাতে কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম একটু ডিফারেন্ট। শ্যামলের একটু বেগ পেতে হলো বুঝতে উনি কি বলছেন। সব না বুঝলেও এটুকু সে বুঝেছে যে কিছু সমস্যা আছে। তবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সে। তাকে কি ভর্তি করাবে না তাহলে? অরণ্যর কপালে চিন্তার ভাঁজ পড়ে। কি প্রবলেম স্যার? আমি তো আপনাকে বলেছি, স্টুডেন্ট হিসেবে ও ভীষণ ভালো। কিছু সমস্যার কারণে ওর লেখাপড়া বন্ধ হয়েছিল। সে তা আবার শুরু করতে চায়। আপনিই বলেছিলেন কালকে স্টুডেন্টকে নিয়ে আসতে। আপনি ওকে ভর্তি করাবেন? আমি আবারও বলতেছি, ভর্তি করাইতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের তো কিছু রুলস আছে যেগুলো আমাদের মানিয়া চলিতে হইবে। প্রবলেম এখানে। আপনি বলছেন ওকে ক্লাস 10-এ অ্যাডমিশন দিতে, কিন্তু আমি তাকে ক্লাস 9-এর রিপোর্ট কার্ড না দেখে ক্লাস 10-এ অ্যাডমিট দিতে পারবো না। দেখুন, বছরের ক্লাস স্টার্ট হইয়া মাস পার হইয়াছে। এইভাবে হুট করিয়া কোনো রিপোর্ট না দেখে একটা স্টুডেন্টকে আমি ম্যাট্রিক পরীক্ষায় বসতে দিতে পারি না। অরণ্য গম্ভীরতা বজায় রেখে জবাব দেয়, দেখুন স্যার, আমি আপনাকে আগেই বলেছি ও নবম শ্রেণীর পরীক্ষা দিয়েছে। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় তার রেজাল্ট দেখা হয়নি শুধু, ওর এমনিতেই 3টা বছর নষ্ট হয়েছে। আপনি ওকে একটা সুযোগ দিলে ওর আর একটা বছর নষ্ট হবে না। ভদ্রলোক মুখে সূচক শব্দ করে থুতনিতে হাত ঠেকিয়ে বললেন, আপনি আমার কথা বুঝতে পারছেন না জমিদার বাবু। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। বুড়ো এবার অরণ্যর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে শ্যামলের দিকে তাকাল। শ্যামলের ভয়ে হাত পা কাঁপছে প্রচণ্ড। তখন নার্ভাস হয়ে আছে সে। সারা মুখ হাতের তালু ঘেমে আছে। তার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে আসে যখন বুড়ো ভদ্রলোক তাকে প্রশ্ন করেন, হোয়াট ইজ ইউর নেম? ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। তোমার নাম কি? ইংরেজিতে নিজের পরিচয় বলো। শ্যামল আগে থেকে নার্ভাস হয়েছিল, তার উপর লোকটির তাকে আসম্বিক ইংরেজিতে নিজের পরিচয় বলতে বলায় যেন বোবা হয়ে গেল সে। শত চেষ্টা করেও সে মুখ থেকে কিছু বের করতে পারল না। অরণ্য টেবিলের নিচ দিয়ে তার কম্পিত হাতের উপর নিজের হাত চেপে ধরল, তার অবস্থা বুঝতে পেরে। এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ হচ্ছে সামনের মানুষটার উপর। ইচ্ছে করেই তিনি এমন প্রশ্ন করে শ্যামলীকে নার্ভাস করতে যাচ্ছেন যাতে তার কথা মতোই হয় শেষমেশ। কিন্তু নিজের রাগ দাঁতে দাঁত চেপে হজম করতে হলো অরণ্যকে। এখানে কোনো ঝামেলা পাকাতে চায় না সে। মেয়েটা তার উপর ভরসা করে এতটা পথ এসেছে, ওর আশাহত চেহারা দেখতে পারবে না সে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, দুঃখিত স্যার, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ও এর আগে গ্রামের একটা স্কুলে পড়েছে, সেখানে এভাবে হুট করে ইংরেজিতে কথা বলতে বলা হতো না। এমন না যে ও পারবে না বলতে, চেষ্টা করলে অবশ্যই পারবে, কিন্তু ওর অভ্যাস নেই বলার। ফরেন ভাষা নিয়ে একটা ভীতি কাজ করাটা স্বাভাবিক, যেহেতু ওর 3 বছর ধরে এসব নিয়ে কোনো চর্চা নেই। ওকে ফাইন, ইংরেজি বাদ তাহলে। দেখি মেয়ে, তোমার ক্লাস 9-এর বাংলা বইয়ের একটা কবিতা বলতে পারিবে? শ্যামলী তার মস্তিষ্কে পূর্ণ চাপ প্রয়োগ করল। এটা তো তার জানার কথা। কতগুলো কবিতা সারাদিন আওড়ে আওড়ে দাড়ি কমা সব মুখস্থ করেছিল, কিন্তু কি হলো তার কে জানে। শত চেষ্টা করার পরেও এক লাইন মাথায় আসছে না। সে কি তাহলে সব ভুলে গেল? সে কিছু পারে না? হঠাৎ নিজেকে ভীষণ অসহায় মনে হলো তার। শত চেষ্টা করেও কান্না সংবরণ করতে পারল না। লজ্জায় মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে থাকে সে। ওর চোখের অশ্রু দেখে অরণ্যের ধৈর্যের বাঁধ নড়বড়ে হতে থাকে। সে গলা খানিকটা উঁচু করেই বলল, আমি আপনাকে বারবার বলছি ওর 3 বছর ধরে লেখাপড়ার চর্চা নেই। সে এবারের উত্তর কিভাবে দিবে কোনো প্রিপারেশন ছাড়া? এক্স্যাক্টলি মাই পয়েন্ট জমিদার বাবু, এটাই আমার প্রবলেম। আপনার এই স্টুডেন্টের ক্লাস 9-এর পড়ার প্রিপারেশন নাই, তাকে আমি কিভাবে ক্লাস 10-এ অ্যাডমিশন দিই আপনিই ভাবিয়া দেখুন। আমি টিচার, আমি আপনার থেকে ভালো বুঝি এইসব, সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অরণ্য এবার চুপ হয়ে যায়, জবাব দেওয়ার ভাষা খুঁজে পায় না। শ্যামলীর কান্নার বেগ তাকে আরও বেশি দিশেহারা করে তোলে। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু তার দিকে। কি করা উচিত এখন তার? ইংরেজ ভদ্রলোকও হয়তো একটু নরম হলেন মেয়েটিকে এভাবে কাঁদতে দেখে। তিনি এবার কণ্ঠ আগের থেকে নরম করে বললেন, দেখুন জমিদার বাবু,
আপনার সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা নাই। আমি শুধুই আমার দায়িত্ব পালন করিতেছি। তবে একটু আপনি যেহেতু এত করে বলিতেছেন, তাহলে আমি একটা সুযোগ দিতে পারি আপনাকে। সেটা হলো 1 মাস পর ক্লাস 9-এর টার্ম এক্সাম হইবে। আমি সাজেস্ট করিব আপনার স্টুডেন্টকে এক্সামটা দিতে। সে যদি এই এক্সামে ফার্স্ট হইতে পারে, তাহলে আমি বুঝতে পারবো সে আসলেই ক্লাস 9-এ পড়ার একবার পড়িয়েছে। তখন তাকে আমি ক্লাস 10-এ অ্যাডমিশন দিতে প্রবলেম নেই। কিন্তু যদি সে ফার্স্ট না হয়, তাহলে আমি বলবো তাকে আবার ক্লাস 9-এ থেকে কন্টিনিউ করতে। আমি শুধু এটুকু চান্স দিতে পারি তাকে। আমি স্কুল ভিজিট করার টাইম এটা, তাই আমাকে যাইতে হবে। আপনারা নিজেদের মাঝে ডিসকাস করিয়া ডিসিশন নিন কী করবেন আপনারা। আমি ফিরিয়া আসিয়া সেই অনুযায়ী ফর্মালিটিস পূরণ করিব। বলেই তিনি উঠে তাদের অফিসে একান্তে রেখে বাইরে চলে যান। শ্যামলীর তখন কান্নার ধমকে হেসকি উঠে গেছে। ভেতরে ভেতরে ভেঙে পড়েছে সে। এই দৃশ্যটা অরণ্যর বুকেও চিনচিনে ব্যথার উদ্রেক করে। এমন হবে জানলে সে কখনো তাকে এখানে নিয়ে আসতো না। অরণ্য নিজের চেয়ার টেনে শ্যামলীর একদম পাশ ঘেঁষে বসল। তার ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নরম সুরে বলল, দুঃখিত, আমি সত্যি অনেক দুঃখিত শ্যামাবতী। এমনটা হবে জানতাম না আমি। আমি ভেবেছিলাম আজকে তোমাকে ভর্তির জন্যই নিয়ে আসতে বলেছে। উনি যে তোমার পরীক্ষা নেবেন সেটা জেনে নেওয়া উচিত ছিল আমার। আরও খোঁজ নেওয়া উচিত ছিল। আমাকে ক্ষমা করে দাও। শ্যামলী তীব্র গতিতে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। জড়ানো কণ্ঠে বলে সে, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার কোনো দোষ নেই। আপনি তো আমার ভালোর জন্যই নিয়ে এসেছিলেন। আমি আপনার সব চেষ্টা বিফল করলাম। জানা পড়াটাও বলতে পারিনি আমি। ছি, আমি সত্যি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার যোগ্য না। এভাবে বলো না। 3 বছর আগের পড়া ভুলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এখনও কিছু শেষ হয়ে যায়নি। এভাবে হাল ছেড়ে দিও না, সব ঠিক হয়ে যাবে। শ্যামলী এবার অরণ্যর কাঁধে নিজের মাথার ভার ছেড়ে দিয়ে ফোপাতে থাকে। কি করে ঠিক হবে জমিদার বাবু? আমার তো কিছুই মনে আসতেছে না। 1 মাসে সব মনে পড়বে কিভাবে? কি করব আমি? আমার দ্বারা এই পরীক্ষায় প্রথম হওয়া অসম্ভব। অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নীরবে সময় দেয় তাকে শান্ত হওয়ার। একটু সামলে উঠে আস্তে আস্তে বলল সে, রাস্তা একটু কঠিন বলে কি হাল ছেড়ে দিবে? শ্যামলী নিশ্চুপ হয়ে যায়। অরণ্য তার কাঁধ থেকে মাথা তুলে 2 গালে আঙুল বুলিয়ে চোখের পানি মুছে দেয় তার। তুমিই তো বলেছিলে ছোট থেকে তোমাকে অনেক কথা শুনে বড় হতে হয়েছে। তার মধ্যে লেখাপড়াটাই তোমাকে ভালো থাকতে সাহায্য করেছে। এটার মাধ্যমে তুমি নিজের ভালো থাকার কারণ, নিজের স্বপ্ন, নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিলে। এটা হারানোর পর যেমন দিশেহারা হয়ে পড়েছিলে তুমি, আবার এটা ফিরে পাবে বলে খুশিতে আত্মহারা হয়েও গিয়েছিলে। লেখাপড়া করাটা কোনো নিছক শখ নয় তোমার। এটা তোমার স্বপ্ন। স্বপ্ন পূরণের পথে বাধা তো আসবেই। তাই বলে এভাবে দমে যাবে? আচ্ছা আমাকে বলো তো, তোমার স্বপ্নটা কি? তোমার স্বপ্ন কি শুধুই ম্যাট্রিক পাস করা সম্ভবতী? আমার তা মনে হয় না। কারণ এমন হলে আরেকটা বছর অপেক্ষা করতে হবে শুনে তুমি এভাবে ভেঙে পড়তে না। চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় শ্যামলী অরণ্যর দিকে। আসলেই তো 1 বছরের জায়গায় হয়তো 2 বছর লাগবে। তাহলে সে এভাবে কাঁদছে কেন? সে তো কখনো এর পরের কথা ভাবেনি। তা সত্যি বলতে ভাবার সাহস পায়নি। তাদের গ্রামে গুটি কয়েক মেয়ে ছাড়া কেউই স্কুলে যেতেন না। ম্যাট্রিক পাশ করা তো দূরে কথা, সেখানে সে একটু পড়বে এটাই স্বপ্নে দেখত সে। এরপর আর ভাবার সাহস পায়নি। অরণ্য হেসে ফেলে তার চমকে যাওয়া মুখশ্রী দেখে। সে বলতে থাকে, দেখলে নিজের কাছে চমকে গেলে। আসলে কি জানো, তোমার স্বপ্নের পরিধি শুধু কয়েক ক্লাস লেখাপড়া করার শখ থেকেও অনেক বেশি, যা হয়তো কখনো তুমি ভেবে দেখার চেষ্টা করনি, তাই বুঝতে পারছো না। এজন্যই লেখাপড়া নিয়ে এতটা আবেগপ্রণ তুমি। পরে কোনো দিন কোনো জড়তা ছাড়া মন দিয়ে এভাবে দেখলে বুঝতে পারবে আসলেই কি মন চায় তোমার। শ্যামলী এক নতুন চিন্তায় পড়ে যায় এবার। ইতস্তত কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করা উচিত আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু। অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে তার স্বাভাবিক কণ্ঠস্বর শুনে সে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলে, তোমার স্বপ্ন যাই হোক, আমি সব সময় তোমার পাশে থাকব সেই স্বপ্ন পূরণ করার যুদ্ধে। তাই তুমি এখন কি করবে? তোমার একমাত্র কাজ হবে নিজের স্বপ্ন নিয়ে ভাবা।
আর লেখাপড়া চালিয়ে যাও। কিন্তু সমস্যা কি বলো তো? এই পথ ধরে যতই তুমি সামনে আগাবে, এখানের চেয়েও বড় বাধার সম্মুখীন হবে। সে সব বাধার সামনে এভাবে ভেঙে পড়লে কিন্তু আমি পাশে থাকলেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই এখন থেকেই শক্ত হতে শেখো, নিজেকে প্রস্তুত করো। এই সামনের পরীক্ষাটাকে নিজের প্রথম বাধা মনে করো। মানুষ চেষ্টা করলে সব সম্ভব। আবার নতুন করে পড়াশোনায় মন দাও, পরীক্ষাটাও দাও। এই পরীক্ষায় প্রথম হতে পারলে তো তুমি তোমার প্রথম বাধা অতিক্রম করেই ফেলবে। তবে না করতে পারলেও সমস্যা নেই, চলার পথে ব্যর্থতা তো আসবেই। তাই বলে থেমে যাবে নাকি কারো জীবন? নতুন করে শুরু করবে তখন সব কিছু। সময় হয়তো আর একটু বেশি লাগবে, তবে দিন শেষে তুমি তোমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবে। এবার বলো, চেষ্টা করতে রাজি আছো তো? অরণ্যর বলা এক একটা কথা যেন শ্যামলীর মনের পুঞ্জীভূত সকল ভয় নিমিষেই দূর করে দিল। তার মনে হঠাৎ এক অদম্য ইচ্ছার সঞ্চার হলো, কিছু একটা করে দেখানোর ইচ্ছা। দৃঢ় মনোবল নিয়ে জবাব দিল সে, আমি রাজি জমিদার বাবু। আপনি দেখুন শুধু কিভাবে এই বুড়োর মুখ বন্ধ করে দেই। প্রথম হয়ে দেখিয়ে দেব তাকে, আর একদিন দেখবেন ওর চেয়ে ভালো ইংরেজি বলে দেখাবো আমি। অরণ্য উচ্চস্বরে হেসে ফেলে এবার তার কথা শুনে। এই তো বুঝতে পেরেছ, এভাবেই নিজেকে গড়ে তুলবে, যাতে কেউ তোমার যোগ্যতায় প্রশ্ন তোলার সাহস দেখাতে না পারে। স্কুল থেকে সকল কাজ সম্পন্ন করে বেরোতে বেরোতে দুপুর 12টা বেরিয়ে যায়। অরণ্য শ্যামলীকে নিয়ে হাঁটতে হাঁটতে তাকে উদ্দেশ্য করে বলে, আমরা এখন আমার এক বন্ধুর বাড়ি যাব, আমার কিছু জরুরি কাজ আছে। পথটা চিনে রাখো ভালো করে, পরে যখন এদিকে আসবে কখনো কোনো সমস্যা হলে আমি না থাকলে এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তো। বাড়ির চিন্তা করো না, তোমার বাবাকে বলে এসেছি আমি, আর মাকে বলেছি রাতের খাবার পাঠিয়ে দিতে তোমাদের বাড়িতে, তাই তুমি নিশ্চিতে থাকতে পারো। আচ্ছা, হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেলে যে? কই না তো। অরণ্য নীরবে শুধু লক্ষ্য করলো তার লাজুক অভিব্যক্তি, কিছু বলল না, নীরবে হাসলো শুধু। শ্যামলী নিজের অনুভূতিগুলোকে এখনও ঠিক বুঝে উঠতে পারছে না। অনুভূতিগুলো যেন সময়ের সাথে আরও ভালো, আরও ডালপালা মেলে বেড়ে চলেছে। যেমন এই যে সকালে ওনার প্রতি একটা ভালো লাগা কাজ করলেও সকাল গড়িয়ে দুপুরের মাঝে এক নতুন রোগ বাধা বেঁধেছে। ওনার দিকে তাকাতে গেলেই লজ্জারা এসে হানা দিচ্ছে, কথা বলতে গেলে মাপ জোপ করে বলছে, যেটা সে আগে কখনো করতো না। ওনার উপস্থিতি তার হৃদয়কে বারবার এলোমেলো করে দিচ্ছে। এই অনুভূতি কি নিছক ভালো লাগা, নাকি সেও ভালোবেসে ফেলেছে তাকে? শুধু কি তিনি তার ইচ্ছেগুলো পূরণ করেছেন বলেই এই ভালো লাগা কাজ করছে? এই অনুভূতি কি সকাল হতেই উবে যাবে? জানে না সে। তবে এই মুহূর্তে তার প্রচণ্ড ভালো লাগছে এই মানুষটার পাশে কদম মিলিয়ে হাঁটতে। তার ভাবনার মাঝেই হাতে স্পর্শ অনুভব হয় তার। চমকে ওঠে ভাবনা থেকে বেরিয়ে আসে সে। অরণ্য সামনের দিকে ইশারা করে বলে, আমরা পৌঁছে গেছি। শ্যামলী পরিবেশ অবলোকন করে দেখল তারা একটা একতলা পাকা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। লোহার শিকের গেট পেরিয়ে বাড়ির দরজায় করাঘাত করতেই ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে, কে? আমি। দরজা খোল। ক্ষণিক পরে দরজা খুলে দেয় এক পুরুষ। দরজা খুলে চেঁচিয়ে বলে সে, তাড়াতাড়ি ভেতরে আয়। অরণ্য শ্যামলীর হাত টেনে তাকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই দরজা বন্ধ করে দেয় লোকটি। খানিকটা বিরক্ত হয়ে বলে লোকটি, এতক্ষণে তোর আসার সময় হলো? আমি তো ধরেই নিয়েছিলাম আজ বোধহয় আসবি না। একটু অন্য কাজে আটকে ছিলাম, রাগ করিস না। ভদ্রলোক এবার তার দিক থেকে দৃষ্টি সরিয়ে শ্যামলীর দিকে নজর দেয়। শ্যামলী এতক্ষণ নীরবে পর্যবেক্ষণ করেছিল শুধু তাদের। এটা কে রে অরণ্য? অরণ্য জবাব দেওয়ার আগেই ভেতর ঘর থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে, তোমরা কি বাড়ির দরজায় সামনেই সব বসে সব আলাপ করবে? চা পানি তাহলে ওখানেই দেই। এই রে, তোর ভাবি খেপে যাচ্ছে, ভেতরে চল তাড়াতাড়ি। শ্যামলী লক্ষ্য করে বাড়ির ভেতরের পরিবেশ। বাড়িটা বেশি বড় নয়, তবে বেশ গোছানো, সুন্দর পরিপাটি। সামনের ঘরে আসতেই শাড়ি পরিহিতা তার সমবয়সী এক মেয়েকে দেখতে পায় সে তাদের দেখে সাহস এগিয়ে আসে। অরণ্য কুশল বিনিময় করেই পরিচয় করিয়ে দেয় তাদের। এটাই হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু রাজীব, আর ইনি হচ্ছেন তার স্ত্রী রুমা। আর ভাবি, তুমি বলেছিলে না তোমাকেও জলদি জলদি একটা ভাবি জোগাড় করে দিতে?
ও হচ্ছে তোমার হবু ভাবি, শ্যামলী। হবু ভাবি? কথাটা কানে যেতেই লজ্জায় পড়ে যায় শ্যামলী। অরণ্যের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে নীরব প্রতিবাদ করার চেষ্টা করলো সে, যে সে এখনও হ্যাঁ বলেনি। সে অবশ্য দেখেও না দেখার ভান করলো, কিন্তু তার থেকেও বেশি অবাক হলো বাকি দুজন। হঠাৎ আজ আলোচনার মধ্যমণি হয়ে ওঠে শ্যামলী। কিভাবে দেখা হলো? বিয়ে কবে ঠিক হলো? আগে বলনি কেন? এসব নিয়ে বেশ একচোট আলোচনা হলো। রুমা ভাবি আনন্দে হাতখানা হয়ে শ্যামলীকে নিজের পাশে বসিয়ে গল্প জুড়ে দিলেন। ভীষণ মিশুক তিনি। যা যা বুঝল শ্যামলী। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের। এরপরে অরণ্য আর রাজীব তাদের রেখে অন্য ঘরে চলে যায়, তাদের গুরুত্বপূর্ণ কাজের কথা বলে। এই বাড়িতে অরণ্য আজ সাধারণ আলাপচারিতার জন্য আসেনি। রাজীব তাকে কাল রাতে লোক মারফত খবর পাঠিয়েছিল ওর সাথে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য। রাজীব ঘরের দরজা লাগাতেই অরণ্য চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? তুই হঠাৎ এভাবে দেখা করতে বললি যে? রাজীব এগিয়ে এসে গলা যতটা সম্ভব খাদে নামিয়ে বলল, শম্ভু খুন হয়েছে অরণ্য। চমকে ওঠে অরণ্য, কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। কি কি বলছিস? কিভাবে? কাল সন্ধ্যাবেলা আমাদের গলির মুখে ফেলে রেখে গেছে তার লাশ। আমি যখন খবর পেয়ে দেখতে যাই ততক্ষণে লোক জমে গিয়েছিল সেখানে, তাই আমি নিজে আগ বাড়িয়ে কিছু করতে যাইনি। কিন্তু না দেখলে বিশ্বাস করবি না অরণ্য, লাশের অবস্থা বীভৎস। প্রথমে তো আমি চিনতেই পারিনি, একবার তাকে সহ্য করতে না পেরে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। পরে মাথায় আসে লোকটাকে চেনা চেনা লাগছে, তখন খেয়াল করে চিনতে পারি। ওর হাত পায়ের নখ সব উপড়ে ফেলা হয়েছে, সারা শরীরে কালশিটে দাগ, চোখ দুটো গেলে দেওয়া হয়েছে। সোজা কথায় বলতে গেলে দেখে বোঝা যায় যে ওকে বাঁচিয়ে রেখে অত্যাচার করা হয়েছে বেশ কিছুদিন, তারপর মারা হয়েছে। আবার তারা লাশ ফেলে গেছে আমার গলির মাথায়, যাতে আমার চোখে পড়ে। বুঝতে পারলি ব্যাপারটা?